এদিকে রাতের বেলা কিছু ফলমূল জোগাড় করে রাজকুমারী। তারপর একটা মশাল জ্বালিয়ে গাছতলায় বসে ফলগুলো খেতে যাবে। ঠিক এই সময় আজ 7 দিন ধরে কিছু খাইনি, দয়া করে কিছু খাবার দে, খেয়ে প্রাণটা বাঁচাই, দে খাবার দে। এই বনে এত এত ফলমূল, আর তুমি বলছো 7 দিন কিছু খাওনি? এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস কর বাছা, সত্যি আমি কিছু খাইনি, দয়া কর, আমাকে কিছু খেতে দে। ঠিক আছে, তুমি যদি আশপাশের কিছু ফল কুড়িয়ে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি কিছু খাবার দিতে পারি। আমি যদি ফল কুড়াতেই পারি তাহলে তোর কাছে খাবার চাইবো কেন? হতভাগা বজ্জাত মেয়ে কোথাকার। কি ভেবেছিলে তুমি নিজে কষ্ট না করে আমার কাছে এসে খাবার চাইবে আর অমনি আমি তোমাকে দিয়ে দেব? ওটি হচ্ছে না। ধুমগড় রাজ্যের রাজকুমারী মধুমতি, যেমনই তার দুরন্তপনা তেমনই তার সাহসিকতা। ঘোড়া নিয়ে সে বাঘের গতিতে বনের ভেতরে ছুটে চলে। এমনই একদিন, উফ, আজকে একটা শিকারও চোখে পড়ছে না। বুঝলাম না বনের সব পশু পাখি কি গায়েব হয়ে গেল নাকি? আমাকে আরো গভীরে যেতে হবে, শিকার না করে আমি খালি হাতে ফিরবই না। মধুমতি ঘোড়া ছুটিয়ে আরো বনের গভীরে চলে যায়। এদিকে গভীর বনে 2 ডাকাতের হাতে ধরা পড়ে এক বুড়ি। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমার কাছে কিচ্ছু নেই, আমাকে যেতে দে। একদম মিথ্যা কথা বলবি না বুড়ি, তাহলে এখানেই শেষ করে ফেলে দেব। ভালোই ভালোই যা কিছু আছে সব দিয়ে দে, তা না হলে কিন্তু পরিণতি ভয়াবহ হবে। বলছি তো আমার কাছে কিচ্ছু নেই, আমি বুড়ো মানুষ, আমার কাছে কি আর কারি কারি ধন সম্পত্তি থাকবে? তার মানে তুই আমাদেরকে দিবি না? তাহলে দেখ আমরা তোর কি হাল করি, দেখ। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। বুড়ির এই চিৎকার হঠাৎ রাজকুমারী মধুমতির কানে পৌঁছায়। মনে হলো কেউ একজন চিৎকার করছে। কে? তার মানে কি এই গভীর বনে কেউ বিপদে পড়েছে? না না, আমার আর এক মুহূর্ত দেরি করা চলবে না, এখনই গিয়ে মানুষটাকে বাঁচাতে হবে। রাজকুমারী মধুমতি শব্দ লক্ষ্য করে ঘোড়া ছুটিয়ে দেয়। একটু খোঁজাখুঁজি করতেই সে দূর থেকে বুড়িকে দেখতে পায়। মনে হচ্ছে বনের ভেতর এক বুড়ি পড়ে আছে। কে আছো, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেললো। মধুমতি ঘোড়া ছুটিয়ে তাড়াতাড়ি বুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই ডাকাত দুটো দৌড়ে পালায়। বুড়ির বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। ওই তো ডাকাত দুটো পালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওরাই বুড়িকে জখম করেছে, আজ তো ওদের হচ্ছে। না বাছা না, আমাকে একা ফেলে যাস নে, আমার কথা মন দিয়ে শোন। নরম গলায় বুড়ির কথা শুনে মধুমতি আর যেতে পারল না। সে ঘোড়ার পিঠ থেকে নেমে বুড়ির পাশে বসল। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বুড়িমা? চলো আমি তোমাকে নিয়ে রাজবাড়িতে যাব, তোমাকে বাঁচাবো। না রে বাছা, আমি আর বাঁচব না, আমার সময় ফুরিয়ে এসেছে। মৃত্যুর আগে তোকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো বুড়িমা, তুমি আমাকে কি বলতে চাও? নে, আমি তোকে একটা জাদুর নেকলেস দিলাম, সব সময় এটাকে নিজের সাথে রাখবি। এ দিয়ে কি হবে বুড়িমা? এই নেকলেস তোকে সব বিপদ আপদ থেকে বাঁচাবে। এটা তোর গলায় থাকলে বিপদের আশঙ্কা তুই আগে থেকেই টের পেয়ে যাবি। এই বলে বুড়ি তার গলা থেকে টান দিয়ে নেকলেসটা খুলে ফেলে। তারপর মধুমতির হাতে সেটাকে দিয়ে চোখ বুজে। বুড়িমা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু তোমার কথা মতো এই নেকলেস আমি অবশ্যই আমার গলায় পরব।
মধুমতির বাবা ছিল খুবই প্রতাপশালী রাজা। দিকে দিকে ছিল তার নাম ডাক, কিন্তু রাজার একটাই দুঃখ, তার কোনো পুত্র সন্তান নেই। মহারাজ, আপনি কি কোনো কারণে বিচলিত? হ্যাঁ রানী, কিছুদিন যাবত আমার একটা বিষয় নিয়ে খুবই চিন্তা হচ্ছে। কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন মহারাজ? আমাকে খুলে বলুন। আমাদের কোনো পুত্র সন্তান নেই রানী। আমাদের অবর্তমানে কে এই রাজ্য চালাবে? কেন মহারাজ, আমাদের রাজকুমারী মধুমতিকে নিয়ে কি আপনার সন্দেহ আছে? আমি জানি যে আমাদের রাজকুমারী খুবই সাহসী ও শক্তিশালী, কিন্তু তারপরেও একটা পুত্র সন্তান থাকলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। এটা আপনার ভুল ধারণা মহারাজ। আমাদের রাজকুমারী মধুমতি কোনো অংশে একটি পুত্র সন্তানের থেকে কম নয়। আমি তোমার কথা মানতে পারলাম না রানী। তাহলে আপনি রাজকুমারী মধুমতির একটি পরীক্ষা নিয়ে নিন। যদি রাজকুমারী মধুমতি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে সেই হবে এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। হ্যাঁ, এটা তুমি বেশ ভালো বলেছ রানী। আমি অবশ্যই রাজকুমারী মধুমতির একটা পরীক্ষা নেব। এই রাজ্যের মন্ত্রীর আদিত্য নামে এক ছেলে ছিল। সে যেমনই অসৎ তেমনই লোভী। জন্মের পর থেকেই সে মধুমতিকে বিপদে ফেলার চেষ্টা করত। তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন মধুমতি, আমার হাত থেকে তুমি নিস্তার পাবে না। তোমাকে সরিয়ে দিয়ে এই রাজ্যের রাজা হব আমি। এদিকে রাতের বেলা রাজকুমারীকে বারান্দায় নিয়ে বসে রাজা আর রানী। বাবা, তুমি আমাকে জরুরি কিছু বলতে চাও বলেছিলে। কি এমন জরুরি কথা? তুমি এখন বড় হয়েছ মধুমতি। আমি ভাবছি তোমার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেব। আমি প্রাণ দিয়ে হলেও এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও, তবেই আমি তোমাকে নিশ্চিন্ত হয়ে রাজ দায়িত্ব দেব। বলো বাবা, কি করতে হবে আমাকে? আমি সকল পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আদিত্য সব সময় মধুমতির ওপরে আড়াল থেকে নজর রাখে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। শোনো বা বধূ, রাজ্যের উত্তর দিকে ঘন বন আছে। তোমাকে ওই বনে গিয়ে একদিন কাটাতে হবে। এটাই তোমার পরীক্ষা। এটা তো খুবই সহজ পরীক্ষা বাবা। এতে আমি খুব সহজেই উত্তীর্ণ হয়ে যাব। যতটা সহজ তুমি মনে করেছ, এটা আসলে ততটা সহজ নয়। ওই বনে আছে পদে পদে বিপদ আর মৃত্যু ঝুঁকি। তোমাকে এই বিপদের সাথে লড়াই করে বাঁচতে হবে। সেই সাথে ওই বনে বিভিন্ন ধরনের লোক আছে। আমি দেখব তুমি কার সাথে কেমন ব্যবহার করো। না মহারাজ, এমন কঠিন পরীক্ষা আপনি নেবেন না। ওরকম একটা বিপদ সংকুল জঙ্গলে আমাদের মধুমতি কিভাবে থাকবে? আমার এই রাজ্য চালাতে হলে যে এর থেকেও বড় বিপদের সম্মুখীন হতে হবে রানী। তাই সিংহাসনে বসার আগে এই পরীক্ষাটায় মধুমতিকে উত্তীর্ণ হতেই হবে। তুমি চিন্তা করো না মা, আমি বাবার দেওয়া পরীক্ষায় রাজি। কাল সকালেই আমি ওই বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আড়ালে বসে সব কথা শুনে নেয় আদিত্য। তারপর একা একা মুচকি হেসে বলতে থাকে, এবারে রাজকুমারী মধুমতি বুঝবে বিপদ কাকে বলে। ওই বনের বিপদের সাথে সাথে নতুন বিপদ সৃষ্টি করার জন্য তো আমি আছি। পরদিন খুব সকালে রাজকুমারী মধুমতি রাজবাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাজ্য ছেড়ে এক সময় প্রবেশ করে সেই ঘন বিপদসংকুল জঙ্গলে। যে করেই হোক আমাকে একটা দিন এই বনে কাটাতেই হবে। যত বিপদ আসুক আমি মোকাবিলা করব। এদিকে প্রতিবারের মতো এই দিনেও রাজকুমারী মধুমতিকে অনুসরণ করতে করতে বনের ভেতর এসে পৌঁছেছে আদিত্য। রাজকুমারীর অনেক পেছনে পেছনে আদিত্য হাঁটছে। এভাবে পেছনে হেঁটে গেলে মনে হয় না কিছুই করতে পারবো। শুরুতেই রাজকুমারী মধুমতিকে বিপদে ফেলে ভয় পাইয়ে দিতে হবে। আর এর জন্য আমাকে যেভাবেই হোক
রাজকুমারী মধুমতির অনেকটা সামনে যেতে হবে। আদিত্য পথ পরিবর্তন করে বনের ভেতর দিয়ে মধুমতির অনেকটা সামনে পৌঁছায়। রাজকুমারী নিশ্চয়ই অনেকটা পেছনে আছে, কিন্তু সেই পথ দিয়ে যাবে। আমাকে এই পথের ওপরে কোনো একটা বাধা সৃষ্টি করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। আদিত্য কিছু বুনো কাটা এনে পথে সাজিয়ে রাখে। এবারে দেখি রাজকুমারী মধুমতি, তুমি এই বিপদ থেকে কিভাবে নিজেকে বাঁচাও। আদিত্য একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকে। বেশ খানিক সময় পরে ওই পথে এসে পৌঁছায় রাজকুমারী মধুমতি। ঠিক তখন তার গলায় ঝোলানো সেই নেকলেসে নীল রং জ্বলে ওঠে। এ কি, হঠাৎ করে আমার গলায় ঝোলানো এই নেকলেসটায় নীল রং জ্বলে উঠলো কেন? তার মানে কি বুড়িমার কথা মতো সামনে কোনো বিপদ আছে? আমাকে এক্ষুনি চোখ কান খোলা রেখে চলতে হবে। এ কি, বনের পথে তো অনেক বিষাক্ত কাঁটা ছড়িয়ে রাখা। তার মানে কি এই কারণেই নেকলেসে নীল আলো জ্বলে উঠেছিল? যাক, এ যাত্রা নেকলেস আমাকে বাঁচিয়ে দিল। মধুমতি সাবধানে কাঁটাগুলো পথ থেকে সরিয়ে আবার হাঁটতে শুরু করে। এদিকে ঝোপের আড়ালে বসে এই দেখে ভীষণ রাগ হয় আদিত্যর। এটা কি হলো? আমি যেভাবে কাটা বিছিয়ে রেখেছিলাম তাতে তো মধুমতির বুঝতে পারার কথা না, কিন্তু ও কিভাবে বুঝতে পারলো? আচ্ছা মধুমতি, আমিও দেখে নিচ্ছি তুমি কতবার নিজেকে বাঁচাতে পারো। ওগো মেয়ে, শীতে ঠান্ডায় আমার খুব কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে একটু সাহায্য করে আমার প্রাণটা বাঁচা। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করব। এই নিন, আপনি আমার চাদরটা রাখুন। তুই অনেক ভালো মেয়ে। সৃষ্টিকর্তা তোর অনেক মঙ্গল করুক। দেখবি একদিন তোর সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। মধুমতি লোকটার থেকে বিদায় নিয়ে আবার হাঁটতে শুরু করে। এদিকে আদিত্য অনেকটা সামনে। এবারে দেখবো রাজকুমারী মধুমতি, এই বিষাক্ত সাপের ছোবল থেকে তুমি কিভাবে বেঁচে ফেরো। এ কি, আমার গলার নেকলেসে তো আবার নীল রঙের আলো জ্বলে উঠেছে। তার মানে নিশ্চয়ই সামনে আবার কোনো বিপদ আছে। ঠিক এই সময় মধুমতি নিচে তাকাতেই দেখতে পায় একটা বিশাল বিষধর সাপ ফনা তুলে আছে। সর্বনাশ, এটা তো একটা বিষধর সাপ। আমার গলায় নেকলেসটা না থাকলে তো এতক্ষণে এই সাপ ছোবল দিয়ে আমাকে মেরে ফেলতো। দাঁড়াও সাপ, এক্ষুনি তোমাকে শেষ করছি। এই বলে মধুমতি তার কোমরের খাপ থেকে তলোয়ার বের করে এক কোপে সাপটিকে দুই খণ্ড করে ফেলে। ঝোপের আড়াল থেকে এই দৃশ্য দেখে ভীষণ রেগে ওঠে আদিত্য। এবারে বুঝতে পেরেছি, রাজকুমারী মধুমতির গলায় ঝোলানো ওই নেকলেসে নিশ্চয়ই কোনো আশ্চর্য ক্ষমতা আছে। এর জন্যই আমি রাজকুমারী মধুমতিকে যতই বিপদে ফেলার চেষ্টা করি সে আগেই টের পেয়ে যায়। এবারে মনে হচ্ছে সবার আগে আমাকে ওই নেকলেসটাকে সরাতে হবে। বিকাল গড়িয়ে রাত নেমে আসে। এদিকে রাজপ্রাসাদে রানী রাজকুমারী মধুমতির চিন্তায় অধীর হয়ে আছে। সে আপনি যাই বলুন না কেন মহারাজ, কাজটা আপনার একদমই ঠিক হয়নি। আমি যা করার একদম ঠিক করেছি। আমাদের রাজকন্যাকে আপনি একা একা এত বড় একটা ভয়ঙ্কর বনে পাঠিয়ে দিলেন। এখন যদি রাজকুমারী মধুমতির কোনো বিপদ হয়? বিপদ হলে সেই বিপদ মধুমতি কাটাতে পারে কিনা এটা দেখার জন্যই তো তাকে পাঠানো। জানি না এই পরীক্ষায় সফল হয়ে মধুমতি সুস্থভাবে ফিরে আসতে পারবে কিনা। তুমি বৃথা দুশ্চিন্তা করছো রানী। তুমিই তো সব সময় বলো যে মধুমতি অনেক সাহসী, তাহলে কেন এখন ভয় পাচ্ছ? মায়ের মন মহারাজ, দুশ্চিন্তা না করে কিছুতেই যে থাকতে পারছি না। দুশ্চিন্তা করো না রানী, দেখবে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের রাজকুমারী মধুমতি ঠিক কালকে হাসি মুখে রাজপ্রাসাদে ফিরে আসবে। দেখো তুমি।
এদিকে রাতের বেলা কিছু ফলমূল জোগাড় করে রাজকুমারী। তারপর একটা মশাল জ্বালিয়ে গাছতলায় বসে ফলগুলো খেতে যাবে। ঠিক এই সময় আজ 7 দিন ধরে কিছু খাইনি, দয়া করে কিছু খাবার দে, খেয়ে প্রাণটা বাঁচাই, দে খাবার দে। এই বনে এত এত ফলমূল, আর তুমি বলছো 7 দিন কিছু খাওনি? এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস কর বাছা, সত্যি আমি কিছু খাইনি, দয়া কর আমাকে কিছু খেতে দে। ঠিক আছে, তুমি যদি আশপাশের কিছু ফল কুড়িয়ে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি কিছু খাবার দিতে পারি। আমি যদি ফল কুড়াতেই পারি তাহলে তোর কাছে খাবার চাইবো কেন? হতভাগা বজ্জাত মেয়ে কোথাকার। কি ভেবেছিলে তুমি নিজে কষ্ট না করে আমার কাছে এসে খাবার চাইবে আর অমনি আমি তোমাকে দিয়ে দেব? ওটি হচ্ছে না। অনেক রাতে মধুমতি ঘুমিয়ে পড়ে। ঠিক তখন চুপি চুপি তার কাছে এসে দাঁড়ায় আদিত্য। রাজকুমারীর গলার নেকলেসের কারণে আমি তাকে বিপদে ফেলতে পারি না। এই মধুমতি এখন ঘুমিয়ে পড়েছে, তার গলা থেকে নেকলেস খুলে নেওয়ার উপযুক্ত সময় এটা। যেমন বলা তেমন কাজ। আদিত্য রাজকুমারী মধুমতির গলা থেকে নেকলেস খুলে নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু নেকলেসে হাত দেওয়ার সাথে সাথে আদিত্যর হাত পায়ে শেকল পেঁচিয়ে যায়। হায় হায়, এ আমার কি হয়ে গেল? কি হয়ে গেল আমার? আমার হাত পা শেকলে আটকে গেল কিভাবে? আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আদিত্য কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। পরদিন সকালে মহারাজার রানী এসে ওই বনে মধুমতির পাশে উপস্থিত হয়। দেখো বাবা, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তোমার কথা মতো আমি একটা দিন এই বনে কাটাতে পেরেছি। আমি জানতাম আমার মেয়ে অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমি একজন কুচক্রী লোককেও বন্দি করেছি, একে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আমি আগে থেকেই জানতাম যে আদিত্য তোমার ক্ষতি করতে চায়। আসলে আমার এই পরীক্ষাটাই ছিল এটা জানার জন্য তুমি কিভাবে আদিত্যকে মোকাবেলা করো, আর এই কাজে তুমি সফল হয়েছো। মহারাজ, দয়া করুন, আমাকে শাস্তি দেবেন না মহারাজ। আমি আর কখনো রাজকুমারী মধুমতির ক্ষতি করার চেষ্টা করব না। শাস্তি তো তোমাকে আগেই পেতে হতো আদিত্য, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। যেদিন মধুমতি নিজে তোমাকে ধরবে সেদিনই তোমার শাস্তি হবে। এবারে তাহলে আমাদের রাজকুমারী মধুমতির রাজা হতে আর কোনো বাধা নেই। হ্যাঁ রানী, আমি এবারে নিশ্চিন্ত। রাজার রানী সসম্মানে রাজকুমারী মধুমতিকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে গেল। আদিত্যর অপরাধের উপযুক্ত বিচার হলো, আর শীঘ্রই রাজকুমারী মধুমতি সিংহাসনে বসে সুখে শান্তিতে রাজ্য চালাতে লাগলো।